কুন্টুপুর গ্রাম। গ্রামটির প্রবেশপথেই ছিল খড়ের ছাদ আর বাঁশের তৈরি ভাঙ্গাচোরা ছোট একটি কুঠিবাড়ি। এই কুঠিবাড়িটিতে থাকত 70-80 বছর বয়সী এক বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলাটিকে সবাই জুজুবুড়ি নামেই চিনত। জুজুবুড়ি মানুষের বাড়ি ভিক্ষে করে নিজের সংসার চালাত। এই দিন সংসারে আপন বলতে তার কেউই ছিল না বললে খুব একটা ভুল হবে না, কারণ তার একমাত্র সন্তান আবিদ শহরে যাওয়ার পরে তার আর কোনো খোঁজ খবর রাখে না। আবিদ জন্মের 10 বছর পরে বুড়িটির স্বামী মারা যায়। সেই থেকে সে একা হাতে তার সন্তানদের বড় করেছে, লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে। কিন্তু ছেলে বড় হয়ে শহরে চাকরি করার জন্য গিয়ে আর ফিরে আসেনি। এমনকি মায়ের কোনো খবরও নেয়নি। লোকমুখে শোনা যায় আবিদ শহরে গিয়ে বড় চাকরি পেয়েছে, এমনকি বিয়ে করেও সে সেখানেই সুখে শান্তিতে দিন পার করছে। জুজুবুড়ি অসুস্থ অসহায় অবস্থায় শুয়ে শুয়ে নিজের শেষ দিনটির জন্য অপেক্ষা করছে। নিজের জীবনের সবটা দিয়ে আগলে রেখে যাকে বড় করেছে তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা তার আর হলো না। শরীরের কোচকোনো চামড়া আর দুর্বল হাড়গুলো এবার যেন জানান দিচ্ছে তাকে যেতে হবে পরপারে। বুড়িমা বাড়িতে আছো? বুড়িমা এই বেলায় শুয়ে আছো যে? অরবিন্দ, আয় বাবা বস। আমার শরীরটা বেশ খারাপ বাবা, মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। ওসব কথা বলতে নেই, বয়স হয়েছে তোমার, এখন একটু আধটু এরকম লাগবেই, বুঝলে? শোনো, তোমাকে যে কথা বলতে আমার আশা, আজ আমি শহরে আমার কাকার বাড়ি যাচ্ছি। আসতে হয়তো 7-8 দিন সময় লাগতে পারে, তো তুমি নিজের খেয়াল রেখো। বাবা, আমার ছেলেটার যদি খবর পাস তাহলে তাকে বলিস সে যেন একবার হলেও আমাকে দেখতে আসে। এটা তার কাছে আমার জীবনের শেষ চাওয়া। কতদিন ছেলেটাকে দেখি না, বুকের ভেতরটা বড্ড খা খা করে। তোমার কোলাঙ্গার ছেলের কথা বাদ দাও তো, যে এমন বৃদ্ধা মাকে একা রেখে চলে যায়, তার কথা মুখেও আনা উচিত নয়। কি করব বাবা, মায়ের মন যে ছেলে যাই করুক, কিন্তু আমি তো মা, তাকে নিজের হাতে মানুষ করেছি, কিভাবে ভুলে থাকবি বাবা? আচ্ছা বেশ, আমার সাথে দেখা হলে তোমার কথা নিশ্চয়ই জানাবো তাকে। এখন আমি আসি। সাবধানে যাস বাবা, পুরো গ্রামের মধ্যে তুই একমাত্র একটা মানুষ যে সব সময় আমার খবর রাখিস। ভগবান তোকে অনেক ভালো রাখবে বাবা। যা যা বাবা, যা, চলে যা, নয়তো আবার দেরি হয়ে যাবে যে।
বুড়িমার শরীরটা আজ বেশ খারাপ দেখালো। তাকে দেখে আমার যাওয়াটা কি ঠিক হবে? ফিরে এসে যদি তাকে আর না দেখতে পাই? কিন্তু কি করব, না গেলেও তো বড্ড বিপদ, জরুরি কাজ পড়ে আছে। অরবিন্দের কিছুই করবার নেই, তাই বিষণ্ণ মনে সে তার গন্তব্যের দিকে এগোতে লাগল। কুন্তপুর গ্রামটি জুড়ে এই একটি মানুষ যে সব সময় এই বুড়ি মানুষটির খোঁজ খবর রাখত। অরবিন্দের মা বাবা অনেক ছোটবেলায় অরবিন্দকে রেখে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। সেই থেকে অরবিন্দ বড় হয়েছে তার কাকার বাড়ি। অরবিন্দের কাকিমা অরবিন্দকে একদমই পছন্দ করত না, তাই তো কারণে অকারণে সব সময় শাস্তিস্বরূপ তাকে না খাইয়ে রাখত। তখন এই জুজুবুড়ি ছিল তার একমাত্র ভরসা। বুড়িমা নিজের ছেলের মতো করেই ভালোবেসেছে অরবিন্দকে, তাই তো নিজের সন্তান ছেড়ে গেলেও অরবিন্দ তাকে ছেড়ে যেতে পারেনি। সেদিন অরবিন্দ স্টেশন থেকে ট্রেনে চেপে ঠিকই ছেড়েছিল এই গ্রামটি। কিন্তু তার মন পড়েছিল বুড়ির বাড়িতে। দেখতে দেখতে পেরিয়ে গেল 7 দিন। সেদিন রাত ঠিক 8টা নাগাদ অরবিন্দ গ্রামে ফিরল। আকাশের অবস্থা একদম ভালো নয়, যে কোনো সময় ঝড় বৃষ্টি হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। কিন্তু আশেপাশে তো কোনো রিক্সা বা ভ্যান কিছুই দেখতে পাচ্ছি না। অরবিন্দ এসব ভাবতে ভাবতে জোরে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলো। সরু মাটির ভাঙ্গাচোরা রাস্তাটির দুপাশ জুড়ে ঘন ঝোপঝাড় আর ঘন অন্ধকারে ঢাকা। এমন নির্জন রাস্তায় একা যাতায়াত করতে বেশ ভয় পান অরবিন্দবাবু। তাই তো রাস্তায় চলতেও তিনি বারবার পিছন ফিরে মানুষের সন্ধান করছিলেন। একা রাস্তায় নিজের পায়ের আওয়াজ যেন ক্ষণে ক্ষণে নিজের কানে এসে লাগছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ এক সময় তার মনে হলো কেউ তাকে অনুসরণ করে হাঁটছে। একা অন্ধকার রাস্তায় হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে অরবিন্দ ভীষণ ভয় পেয়ে যায়। সে থমকে দাঁড়িয়ে পড়ে। আস্তে আস্তে পায়ের আওয়াজটি তার কাছে আরও স্পষ্ট হতে লাগলো। অরবিন্দ কেন জানি সাহস করে পিছনে তাকাতে পারছিল না। হঠাৎ আওয়াজটি তার পিছনে এসে থেমে গেল। এবার অরবিন্দবাবুর ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। কিরে, অরবিন্দ নাকি? কে? হরিশ? অরবিন্দবাবু পরিচিত কণ্ঠস্বর পেয়ে যেন প্রাণ ফিরে পেল। হ্যাঁ রে, আমি। তা এত রাতে কোত্থেকে আসছিস? আমি শহরে কাকার বাড়ি গিয়েছিলাম, ফিরতে একটু দেরি হয়ে গেল। বেশ বেশ, চল তাহলে একসাথে গল্প করতে করতে যাওয়া যাক। তা তুই এত রাতে কোথা থেকে ফিরছিস? আর কোথায় যাবো, শ্বশুর বাড়ি গিয়েছিলাম তোর বৌদিকে আনতে। বৌদি কি আবার কোনো বায়না ধরেছে?
তাছাড়া আর কি, কত করে বললাম বাড়ি চলো, কিন্তু এক জেদ, টিভি না নিলে বাড়ি ফিরবে না। রোজ রোজ নতুন সব জিনিসের বায়না ধরে, দিতে না চাইলেই বাপের বাড়ি গিয়ে ঢং করে বসে থাকে। এবার আবার নতুন বায়না, বাড়িতে একটা টিভি লাগবেই। আচ্ছা তুই বল, সামান্য দিন মজুরের কাজ করে কি এত শখ আহ্লাদ পূরণ করা সম্ভব? আবিরটা যদি না থাকতো আমি নিচেই বেটিকে সারা জীবনের জন্য বাপের বাড়ি রেখে আসতাম, ছেলেটার জন্য করতে পারি না। আরে আমার গিন্নি কিন্তু একদম বৌদির উল্টো, বরং আমি বাজে কোনো খরচ করতে চাইলে সে বারণ করে। আমার সামান্য রোজগারে অনেক সুন্দর করে সংসার চলে যায়। গুণবতী স্ত্রী ভগবানের দেওয়া উপহার, এটা অবশ্য সব পুরুষ বোঝে না। হ্যাঁ রে অরবিন্দ, কিসের যেন পচা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ তাই তো, মনে হচ্ছে কোনো প্রাণী মরে পচে গেছে, সেরকমই গন্ধ। চল তো তাড়াতাড়ি বাড়ি যাই। আস্তে আস্তে মনে হচ্ছে গন্ধের তীব্রতা আরো বাড়ছে। যা বলেছিস। কি ব্যাপার, বুড়িমার বাড়িতে কোনো আলো নেই কেন? বুড়িমা তো রাতে কখনো আলো নিভিয়ে ঘুমায় না। চল না গিয়ে দেখে আসি। আমি জানি তুই বুড়ির সাথে দেখা না করে বাড়ি ফিরবি না। আচ্ছা বেশ চল। দুজনে বাড়ির দিকে এগোতে লাগলো। তারা যতই বুড়ির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, মাংস পচা গন্ধটি যেন ততই বাড়ছিল। একসময় তারা বুড়ির দরজার সামনে দাঁড়িয়ে বুড়িকে ডাক দিল। বুড়িমা বাড়িতে আছো? ও বুড়িমা বাড়িতে আছো কি? আমি অরবিন্দ গো, দরজাটি একটু খোলো। অনেক ডাকাডাকির পরও কারো সারা শব্দ পাওয়া গেল না। অরবিন্দের ভিতরে কেমন যেন ভয় করতে লাগলো। বুড়িমা কোনো সাড়া দিচ্ছে না কেন? বুড়িমার আবার কিছু হলো না তো? না না, আমাকে ভিতরে গিয়ে দেখা উচিত। হরিশ চল, ভিতরে গিয়ে দেখি বুড়িমার কিছু হয়েছে কিনা। তুই যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। এমন গন্ধের মধ্যে আমি বাবু ভিতরে যেতে পারবো না। অরবিন্দ আর কথা না বাড়িয়ে দরজায় হাত দিতেই দরজাটি আপনা আপনি খুলে গেল। অরবিন্দ ভিতরে ঢুকে অবাক হয়ে গেল। বুড়িমার মৃত অর্ধগলিত শরীরটি বিছানার সাথে আষ্টে পিষ্টে লেগে আছে। মুখের অংশটুকু অক্ষত থাকলেও শরীর পচে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে। মূলত তার শরীর থেকে পচা গন্ধ ছড়িয়ে যাচ্ছে চারদিকে। অরবিন্দের দু চোখ ঘুরিয়ে পানি ঝরতে লাগলো। যতই হোক বুড়িমা তাকে ছোটবেলায় মায়ের মতো মানুষ করেছে, তার সাথে শেষবার দেখা করার সুযোগটাও হলো না তার। লাশটিকে দেখে বোঝা যাচ্ছিল লাশটি আরো ৬-৭ দিন আগে এভাবেই পড়ে আছে। হরিশ অরবিন্দের কোনো কথায় সাড়া না পেয়ে বাহির থেকে ডাকতে লাগলো। কিরে অরবিন্দ, সবকিছু ঠিক আছে? তা আমি ভিতরে যাব। অরবিন্দের কোনো সাড়া নেই।
সে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। অগত্যা হরিশও ঘরের ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকে বুড়িমার এমন অবস্থা দেখে সেও হতবাক হয়ে গেল। অরবিন্দ, মনে কষ্ট দিসটা দোস্ত। বুঝতে পারছি তোর মনের অবস্থা, কিন্তু এইসব বিষয়ের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই। বুড়িমা মারা যাওয়াতে আমি যতটা না কষ্ট পেয়েছি তার থেকেও বেশি এটা ভেবে আমার খারাপ লাগছে যে আমরা কেমন মানুষ বলতো। লাশটিকে দেখে বোঝা যাচ্ছে যে লাশটি আরো 7 দিন যাবৎ এখানে পড়ে আছে। তার মানে এই এতটা দিন যাবৎ কেউ তার একটু খবর নিতে আসেনি। এত বড় একটি গ্রামে একটিও কি মানুষ ছিল না যে একবার এসে এই অসহায় বৃদ্ধা মহিলাটিকে একটু দেখে আসবে? বেচারির জীবনের শেষ ইচ্ছাটা পর্যন্ত পূরণ হলো না। চেয়েছিল মৃত্যুর আগে তার ছেলেটিকে একবার দেখবে, কিন্তু তার কুলাঙ্গার ছেলে তো তাকে ভুলেই গিয়েছে। মানুষের বিবেক দিন দিন হারিয়ে যাচ্ছে, বুঝলি? ছাড় এখন, কি আর করার, যে যাওয়া সে তো যাবেই। কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব তার সেই কাজটি করে ফেলতে হবে। না না, কাল পর্যন্ত এই লাশটিকে রাখা যাবে না। এতদিন যে লাশটি শিয়াল কুকুরে খায়নি এটাই অনেক। তাছাড়া এই লাশটিকে সারা রাত পাহারা দেবে কে বলতো? তুই কি পাগল হলি নাকি? বাইরে একবার তাকিয়ে দেখ, যেমন বজ্রপাত পড়ছে তেমন ঝড় বৃষ্টি। এ অবস্থায় চিতায় আগুন দিবি কি করে? তাও ঠিক বলেছিস, তবে এই বিষয়টি গ্রাম প্রধানকে জানানো প্রয়োজন। তিনি যা সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী কাজ করতে হবে। ঠিক আছে, চল। দুজন ঝড় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল গ্রাম প্রধানের বাড়ির উদ্দেশ্যে। কিরে, এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে তোরা আমার বাড়িতে? সব ঠিক আছে তো? কাকা বাবু, আজ শহর থেকে ফেরার পথে আমরা দুজনে মাংস পচা একটা দুর্গন্ধ পাই। তারপরে সেই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখি জুজুপুরির মৃতদেহ থেকে দুর্গন্ধটি ছড়াচ্ছে। তার শরীরের প্রায় সব অংশ পচে গিয়েছে। এখন কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না। এভাবে ফেলে রাখলে তো কোনো জঙ্গলি পশু খেয়ে ফেলবে। তা ঠিক বলেছিস। আচ্ছা, এক কাজ কর, তোদের সাথে আমি আরো 2জন লোক দিচ্ছি। তোরা 4 জন মিলে বৃষ্টির প্রকোপটা একটু কমলেই ভৈরবের শ্মশানে চলে যা, শেষ কাজটি করে ফেল। এভাবে লাশ ফেলে রাখাটা ঠিক হবে না। তাছাড়া তার কুলাঙ্গার ছেলেটাও তো কোনো খোঁজ খবর নেয় না। যা করার আমাদেরকেই করতে হবে। এরপরে বৃষ্টির প্রকোপ একটু থামলে
গ্রাম প্রধানের দেওয়া গ্রামের 2জন লোককে নিয়ে তারা 4 জনে বেরিয়ে পড়ল ভৈরবের শ্মশানে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশটি ঘন মেঘে ছেয়ে আছে। যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। কাঁচা কাদামাটির নির্জন রাস্তা দিয়ে তারা 4 জনে বুড়িটির লাশ কাঁধে নিয়ে হেঁটে চলেছে। নিচু জায়গাগুলোতে বৃষ্টির পানি জমে সেগুলো তো হুলু ব্যাঙগুলো আশ্রয় নিয়েছে। ব্যাঙগুলো সম্মিলিতভাবে অনবরত ঘ্যাঙ্গার ঘ্যাং আওয়াজ করে চলেছে। তাদের ডাক দিয়ে তারা যেন মেঘদের বলছে আরও বৃষ্টি নামতে। কাঁচা এই রাস্তাটির পরেই পরে মস্ত বড় এক জঙ্গল, আর সেই জঙ্গলটি পার করলেই ভৈরবের শ্মশান। লোকমুখে শোনা যায় ভৈরবের শ্মশানটি রহস্যময় একটি জায়গা। সেই জায়গাটিতে নাকি নানান ভৌতিক ঘটনার শিকার হয়েছে অনেকেই। কিছুটা পথ চলতে চলতে হঠাৎ মাঝ রাস্তায় এক বটগাছের কাছে এসে আচমকা অনেক জোরে বাতাস বইতে লাগলো। বাতাস বললে ভুল হবে, বলা চলে অনেক জোরে ঝড় হতে শুরু করলো। আবার নিমিষের মধ্যেই ঝড়টি থেমে গেল। এমন অদ্ভুত একটা বিষয়ে সবাই বেশ অবাক হয়ে গেল। এরই মধ্যে আবার তাদের মনে হলো বুড়ির খাটিয়াটি একদম হালকা, মনে হচ্ছে খাটিয়াতে কেউ নেই। কি ব্যাপার, খাটিয়াটি এত হালকা মনে হচ্ছে কেন? প্রবল ঝড়ে লাশটি আবার পড়ে গেল না তো? হ্যাঁ, ঠিকই বলেছিস, আমারও তাই মনে হচ্ছে। খাটিয়াটি একবার নামিয়ে দেখা প্রয়োজন। কি হলো? লাশটি কোথায় গেল? সবাই একটু আশেপাশে একটু খুঁজে দেখো তো, হয়তো আশেপাশেই কোথাও আছে। হন্যে হয়ে সবাই লাশটি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। লাশ না পেয়ে সবাই খাটিয়ার কাছে ফিরল। আশ্চর্যের বিষয় হলো লাশটি খাটিয়াতেই শুয়ে আছে। এ কি করে সম্ভব? আমরা তো নিজের চোখে দেখলাম এখানে করে লাশটাই, তাহলে আচমকা লাশটি কোথা থেকে এলো? নিজে নিজে একটা লাশ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে? অরবিন্দের ভিতরেও ভীষণ ভয় করতে লাগলো, কিন্তু ভয় করলে তো আর চলবে না। সে যদি ভয় পায় তাহলে তো সবাই চলে যাবে, বুড়িমার শেষ কাজটি আর করা হবে না। তাই সে সবাইকে ধমকিয়ে থামিয়ে দিয়ে বলল, কি সব যাতা বলছিস? লাশ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে নাকি? মনে হয় আমরা ভুল দেখেছি। আচ্ছা, এখন যখন লাশটি খাটিয়ায় আছে তখন অযথা কথা না বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটি শেষ করা উচিত। মনে দ্বিধা সংকোচ থাকলেও অরবিন্দের কথায় সবাই খাটিয়ে কাঁধে নিয়ে আবার হাঁটতে লাগলো। ভৈরবের শ্মশানের ঠিক কাছেই মস্ত বড় এক জঙ্গল। জঙ্গলটি পেরুলেই ভৈরবের শ্মশান। শ্মশানের মাঝ বরাবর একটা নির্জন জায়গায় এসে হঠাৎ সবার পা যেন থমকে গেল ভয়ঙ্কর এক হাসির আওয়াজ পেয়ে। হাসির উৎস খুঁজতে সবাই চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু তারা যখন বুঝতে পারল হাসির উৎসটি আসলে তাদের কাঁধের উপর, তখন সবার ভয়ে খারাপ অবস্থা। সবাই যে যার মতো খাটিয়াটি ফেলে দৌড়াতে শুরু করলো। খাটিয়ার উপরে বসে বুড়িমা অনবরত হেসেই চলেছে। দৌড়ে সবাই চলে গেলেও অরবিন্দ আর হরিশ বেশি দূর যেতে পারল না। খানিকটা পথ যাওয়ার পরে তাদের পা যেন আর সামনে যেতে চাইল না। হঠাৎ বুড়ির চেহারা মনে পড়তেই অরবিন্দের পা থেমে গেল। সে বুড়িমার লাশটিকে এভাবে রেখে যেতে চায় না। হরিশ, চল ফিরে যাই। আমরা যদি ভয় পাই তাহলে কি করে চলবে? বুড়িমার লাশটি চিতায় তুলে দাও আমাদের দায়িত্ব। কেন জানি হরিশও এবার তার কথায় সম্মতি জানালো।
তারা দুজন আবারও ফিরে এলো খাটিয়ার কাছে। খাটিয়ার কাছে গিয়ে দেখলো সবকিছু আবার আগের মতো। বুড়িমা নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। এরপরে তারা দুজনে অনেক কষ্টে লাশটি ভৈরবের শ্মশানে নিয়ে পুড়িয়ে দিল। তারা চিতাতে আগুন দিয়ে যখন ফিরবে, এমন সময় আগুনের মাঝখান থেকে বুড়ির আত্মাটি কথা বলে উঠল। তোরা যদি আমার সেই কাজটি আজ না করতিস, তাহলে তোদের কাউকে আমি ক্ষমা করতাম না, সবাইকে আমি মেরে ফেলতাম। আজ কতদিন ধরে মরে পড়েছিলাম একা, তোরা কেউ দয়া করেও আমাকে দেখতে আসিসনি। তোরা সবাই একদিন বৃদ্ধ হবি, তোদের শরীরেও আমার মতো বল থাকবে না। তখন বুঝবি এই বৃদ্ধার জ্বালা কত। কথাটি বলেই বুড়িমার আত্মাটি কোথায় যেন মিলিয়ে গেল। শেষ হয়ে গেল একটা অসহায় মানুষের জীবন কাহিনী। আমাদের সকলের উচিত আশেপাশের অসহায় মানুষদের খোঁজ খবর নেওয়া। টাকা দিলেই তাদের প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না।